ইরানের ফিরে আসা আত্মবিশ্বাস, আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন মোড়। ওয়াশিংটন ইনস্টিটিউটের এক বিশ্লেষণ অনুযায়ী ইরানের নেতারা তাদের প্রতিবেশী ও পশ্চিমা প্রতিপক্ষদের সঙ্গে একটি উচ্চ আত্মবিশ্বাসী অবস্থান গ্রহণ করেছেন। গত জুনে ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধ এর পর তেহরানের নেতৃত্ব এখন বিজয়ী মনোভাব দেখাচ্ছে। তারা দৃঢ়ভাবে ঘোষণা করছে ইরান ইসরায়েলের মোকাবিলা করতে সক্ষম। এই নতুন আত্মবিশ্বাস মার্কিন নীতি নির্ধারকদের সামনে ইরানকে মোকাবিলার কঠিন কাজটি আরও জটিল করে তুলেছে। সর্বোচ্চ নেতার বিজয়ী বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যেই এই পরিবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। যুদ্ধের ঠিক পরে তাকে সাময়িকভাবে দুর্বল দেখালেও দ্রুতই তিনি তার চিরাচরিত দৃঢ়তা ফিরে পান। বিজয় ঘোষণা। খামেনি প্রকাশ্যে ঘোষণা করেন যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশ করে সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তিনি এটিকে ইসরায়েলের জন্য একটি অবিশ্বাস্য আঘাত হিসেবে উল্লেখ করেন। দেশীয় সক্ষমতা। ইরানের সুপ্রিম লিডার জোর দিয়ে বলেন এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তরুণরাই তৈরি করেছে এবং অন্য কোথাও থেকে কেনা হয়নি। তিনি আরও সতর্ক করেন যে প্রয়োজন হলে ইরান আবারও এগুলো ব্যবহার করতে প্রস্তুত। সামরিক বিশ্লেষণের সপক্ষে যুক্তি। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি জুলাই মাসে প্রদত্ত এক সাক্ষাৎকারে তেহরানের বিজয়ী বর্ণনার পক্ষে বিশদ যুক্তি দেন। সামরিক সুবিধা লাভ। লারিজানি স্বীকার করেন যে ইসরায়েল শুরুতে আঘাত হানলেও সময়ের সঙ্গে সঙ্গে ইরান সামরিক সুবিধা অর্জন করে এবং শত্রু রণাঙ্গনে পরাজিত হয়েছে। ইসরায়েলি স্বীকারোক্তি। তিনি ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বর্তমান মন্ত্রীদের বক্তব্য এবং স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট উদ্ধৃত করে দেখান যে ইসরায়েলও উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। যুদ্ধবিরতির দাবি। তার দাবি অনুযায়ী যুদ্ধ থামাতে ইসরায়েলিরাই অনুনয় করেছিল এবং ওয়াশিংটন ও জেরুজালেম যুদ্ধ দীর্ঘায়িত করতে ভয় পাচ্ছিল বলেই যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতির নির্দেশ দেয়। পারমাণবিক আলোচনায় অনীহা। তেহরানের এই সামরিক আত্মবিশ্বাস কূটনৈতিক উদ্যোগকেও প্রভাবিত করেছে। ইরান এখন পারমাণবিক আলোচনায় ফেরার জন্য কোনো তাড়াহুড়ো দেখাচ্ছে না। অপরিণত পরিস্থিতি। ইরানের কর্মকর্তারা মনে করেন সাম্প্রতিক সামরিক সংঘাতের কারণে সৃষ্ট সর্বোচ্চ চাপ এখন আর কার্যকর নয়। নভেম্বরের শুরুর দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানান অর্থপূর্ণ আলোচনার জন্য পরিস্থিতি এখনো অনুকূল নয়, কঠিন শর্তারোপ। সর্বোচ্চ নেতা খামেনি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি সমর্থন বন্ধ করা এবং অঞ্চল থেকে তাদের সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার মতো শর্তারোপ করেছেন, যা অদূর ভবিষ্যতে আলোচনার সম্ভাবনাকে বাতিল করে দেয়। ইরান এখন ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর পারমাণবিক কর্মসূচির মতোই বা তার চেয়েও বেশি মনোযোগ দিতে পারে। সামরিক সক্ষমতার এই পুনর্গঠন তেহরানের পরবর্তী সরাসরি চ্যালেঞ্জের একটি মূল সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে ইরান এখন আর আক্রমণের শিকার হওয়ার ভয়ে থাকা কোনো দেশ নয়, বরং এটি তার কৌশলগত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে আত্মবিশ্বাসী। ইরান কি সত্যিই এখন পাগলখোরা, সবকিছু উড়িয়ে দিয়ে দেবে? ইরানকে ঘিরে এমন আতঙ্ক বাতাসে ঘুরছে। তারা যে কোনো মুহূর্তে অপ্রত্যাশিত ও ভয়াবহ সিদ্ধান্ত নেবে, এমনটাই মনে করে অনেকেই। কিন্তু বাস্তবতা কি মোটেই এত সরল? পরিস্থিতি দেখে বোঝা যায় এখানেও জটিল এক খেলা চলছে। 12 দিনের সংঘাতে ইরান বিভিন্ন ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রথম দিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আর সেই সঙ্গে ইন্টারসেপ্ট সিস্টেম ভালো কাজ করলেও পরে সেটার কার্যকারিতা কিছুটা কমেছে বলে প্রতিবেদন। এটাকে শুধু প্রযুক্তির খেলা বলা যায় না, এটা আত্মবিশ্বাসের লড়াই। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন ইরান মনে করে হারানোর কিছু নেই। এমন অবস্থায় দেশের নেতৃত্ব ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ না। কূটনৈতিকভাবে তারা রাশিয়া ও চীন সহ কিছু মহাশক্তির সঙ্গে সম্পর্ক রাখে, আর আঞ্চলিকভাবে কিছু আরব দেশও গোপনে কূটনীতিক যোগাযোগ বাড়াচ্ছে। এসব মিলিয়ে ইরানের প্রভাব সীমিত নয়, এটি মধ্যপ্রাচ্যের মানচিত্রে বড় ধাক্কা দিতে পারে বলে অনেকে ভাবছেন। একই সঙ্গে বিশ্ব মহাশক্তির অবস্থান, বিশেষত মার্কিন ও ইউরোপীয় দিক থেকে কূটনীতির মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শর্ত স্পষ্ট, ইরানকে পারমাণবিক সক্ষমতা থেকে বিরত রাখতে হবে। জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলিতে প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। তেহরানের পূর্ণ সহযোগিতা ছাড়া সেখানে প্রবেশ করা সম্ভব নয়।
আইএইএ প্রধান এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়ামের সরবরাহ অক্ষত রয়েছে এবং সেটি এখনও ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলির ভেতরেই মজুদ আছে। রাফায়েল গ্রোসি 18 অক্টোবর প্রকাশিত সুইস সংবাদপত্র নিউয়ে জুটজার জেইতুনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, জাতিসংঘের সংস্থাটির অনুসন্ধানে জানা যায় ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের অধিকাংশ ইস্পাহান এবং ফোর্দো পারমাণবিক কেন্দ্রগুলিতে মজুদ রয়েছে এবং কিছু আছে নাতানজেও। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক অনুমান করেন, সব মিলিয়ে ইরানের কাছে এখনও প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। এর আগে আইএইএ এর একটি গোপন প্রতিবেদনে পাওয়া যায় 13 জুন পর্যন্ত ইরানের কাছে 440.9 কিলোগ্রাম বা 972 পাউন্ড পর্যন্ত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। গ্রোসি এনজেডজেডকে জানান, ইসলামী প্রজাতন্ত্রের কাছে এখনও প্রায় 400 কিলোগ্রাম রয়েছে। এতে মনে হয় আইএইএ এর মূল্যায়ন অনুযায়ী দেশটির মজুদ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলির ভেতরেই রয়েছে। আইএইএ এর এমন মূল্যায়ন তেহরান স্বীকার করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলির ধ্বংসস্তূপের নিচে সমৃদ্ধ পারমাণবিক উপাদানগুলি রয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করার কথা অস্বীকার করে। তবে দেশটি এমন স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো শান্তিপূর্ণ ব্যবহার নেই। ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক কেন্দ্রগুলি পরীক্ষা করতে বাধা দিয়েছে এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে। জেরুজালেমের মতে, জুনে ইসরায়েল পরমাণু কর্মসূচিটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার ঠিক আগে ইসলামী প্রজাতন্ত্র অস্ত্রায়নের দিকে পদক্ষেপ নিয়েছিল। অবশেষে কি পরমাণু ক্ষমতাধর হয়ে উঠল ইরান? জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ এর রিপোর্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবির ভিত্তিতে তেহরানের সামরিক সক্ষমতা নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছে তা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই জল্পনা যদি সত্যি হয়, তবে ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তিতে পরিণত হবে। পরমাণু সক্ষমতায় ইরান, ট্রাম্পের দাবি কি মিথ্যা? গত জুনে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কিন্তু তার সেই দাবিকে সরাসরি মিথ্যা প্রমাণিত করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ। আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের কেন্দ্রগুলোতে এখনও প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। বিজ্ঞানীরা এটিকে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহার করেন। গ্রোসির এই বক্তব্য সামরিক বিশ্লেষকদের উদ্বেগ আরও বাড়িয়েছে, কারণ এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ইরান প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। যদিও বর্তমানে তেহরানের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই বলেই দাবি করে আসছে আইএইএ। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি স্পষ্ট করে দিয়েছেন, শত্রুদের হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি টিকে আছে। তিনি বলেন, পারমাণবিক স্থাপনা ধ্বংস হলেও আমাদের খেলা শেষ হয়নি। সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও অক্ষতই রয়েছে। যদিও খামেনি বরাবরই বলে এসেছেন, ইউরেনিয়াম ব্যবহার করে অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানের নেই। নেতানিয়াহুর মারাত্মক দাবি, আইসিবিএম কি পূর্ব উপকূলে আঘাত হানবে? ইরানের পারমাণবিক সক্ষমতার এই জল্পনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক মারাত্মক দাবি করেছেন। তিনি বলেন, ইরানের হাতে চলে এসেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম এর শক্তিশালী বহর। তার মতে, এই অস্ত্রটি 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারে, যা দিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও আঘাত হানা সম্ভব। এটি সবার জন্য একটি বড় বিপদ। নেতানিয়াহু তার দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ হাজির না করলেও সমর বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান রকেট প্রযুক্তি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য যথেষ্ট। যদি ইরান 12,000 কিলোমিটার পাল্লার খোররামশার 5 মডেলের আইসিবিএম তৈরি করতে পারে, তবে তা অবশ্যই পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ ফাঁকি দিতে সক্ষম হবে তো ইরান? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, একদিকে যেমন ট্রাম্পের দাবি ভুল প্রমাণিত হয়েছে, ঠিক তেমনই নেতানিয়াহুর আইসিবিএম দাবির পক্ষেও সরকারিভাবে কোনো নিশ্চয়তা মেলেনি। তবুও আইএইএ এর রিপোর্ট এবং নেতানিয়াহুর দাবি, এই দুয়ে মিলে একটি নতুন মেরুকরণ তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে ইরান যদি সত্যি আইসিবিএম ও পর্যাপ্ত ইউরেনিয়াম মজুদের মাধ্যমে পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করে থাকে, তবে বিশ্ব ভূরাজনীতির মোড় ঘুরে যাবে। তেহরান সম্ভবত পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে। আর যদি এই ক্ষমতা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত হয়, তবে তা শুধুমাত্র ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য মারাত্মক হুমকি। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে বলে যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। ইরানের সর্বোচ্চ নেতার আশ্বাস এবং IAEA এর রিপোর্ট যেন এই বার্তাই দিচ্ছে, শত্রুর আস্তানায় আঘাত হানার সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অগ্নিগর্ভ। তেল আবিব থেকে ভেসে আসছে যুদ্ধের ঢোল। তেহরানের দিকে তাক করা হয়েছে দৃষ্টি। প্রশ্ন একটাই, ইসরায়েল কি ইরানকে আঘাত করতে চলছে? ইসরায়েলের সেনাবাহিনী বা IDF এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন, প্রয়োজনে ইসরায়েল ইরানে আবারও হামলা চালাতে পারে। সব বিকল্প আমাদের হাতে খোলা। কথাগুলো শীতল নয়, বরং আগুনের স্ফুলিঙ্গ। তিনি আরও দাবি করেছেন, IDF ইতিমধ্যে ইরানকে প্রচণ্ড আঘাত দিয়েছে। তেহরান জানে তার ক্ষতির পরিধি কতটা বড়। তাহলে কি যুদ্ধের ড্রাম বাজছে? ইসরায়েলের কথায় উত্তেজনা ছড়ালেও দৃশ্যপটের আসল নাটক ঘটছে তেহরানে। কারণ এই সতর্কতার একদিন আগে ইরান নিজের সেনাবাহিনীকে দাঁড় করিয়েছে যুদ্ধের প্রস্তুতিতে। ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুল রহিম মুসাভি গর্ব ভরে ঘোষণা করেছেন, আমাদের নৌবাহিনী সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য প্রস্তুত। গাজার রক্তক্ষয়ী 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পর তিনি নৌঘাঁটিতে গিয়ে সৈন্যদের সঙ্গে দেখা করেন। তার চোখে ভেসে ওঠে যুদ্ধের প্রস্তুতির আগুন। তিনি বলেন, আজ আমরা যা দেখেছি তা ছিল ভবিষ্যতের সংঘাতের জন্য অসাধারণ মাত্রার প্রস্তুতি। কিন্তু এখানেই শেষ নয়। ইরান দেখিয়ে দিল তাদের লড়াই শুধু সমুদ্র বা আকাশে সীমাবদ্ধ নয়, যুদ্ধ হবে তথ্যের ভেতরেও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎই সম্প্রচারিত হলো এমন কিছু নথি যা দাবি করা হচ্ছে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রের ভেতরের ফাইল। গোয়েন্দা মন্ত্রণালয় প্রকাশ্যে বলল, আমরা ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কে প্রবেশ করেছি। এ যেন রকেট নয়, সাইবার ঝড়, যা ইসরায়েলের জন্য আরও ভয়ঙ্কর। চিত্রটা তাই স্পষ্ট। একদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলছে, আমরা প্রস্তুত, ইরান জানে আমাদের ক্ষমতা। অন্যদিকে ইরান তার অস্ত্র ভাণ্ডার, নৌবহর আর গোয়েন্দা শক্তি খুলে দেখিয়ে দিচ্ছে, আমরাও প্রস্তুত। আমরা কেবল শিকার নই, আমরা শিকারীও। এই টানটান উত্তেজনার মাঝে প্রশ্ন উঠছে, কে কাকে প্রথম আঘাত করবে? তেল আবিব যদি রকেট ছোড়ে, তেহরান প্রস্তুত মিসাইল উড়াতে। ইসরায়েল যদি আকাশে ঝাঁপিয়ে পড়ে, ইরান সমুদ্রে দাঁড় করিয়েছে যুদ্ধজাহাজ। আর সাইবার দুনিয়ায়, সেখানে ইরান ইতিমধ্যেই ঢুকে পড়েছে শত্রুর অন্তরে। তাই মধ্যপ্রাচ্যের রাত আজ নিস্তব্ধ নয়। বাতাসে ভেসে বেড়াচ্ছে যুদ্ধের গন্ধ, বারুদে ভেজা এক অনিশ্চয়তা। তেল আবিবের সেনা ঘাঁটিতে যেমন উৎকণ্ঠা, তেহরানের সামরিক ঘাঁটিতেও বাজছে যুদ্ধের প্রস্তুতির ঢাক। শেষমেশ ইসরায়েল যতই হুমকি দেখ না কেন, এই প্রেক্ষাপটের আসল শক্তি এখন ইরানের হাতে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, আকাশে তাদের ফোর্স প্রস্তুত, সমুদ্রে তাদের নৌবাহিনী যুদ্ধ সাজিয়েছে, স্থলে তাদের সেনারা প্রস্তুত দাঁড়িয়ে আছে, আর অদৃশ্য সাইবার দুনিয়ায় তারা ঢুকে গেছে শত্রুর হৃদয়ে। এই যুদ্ধ যদি শুরু হয়, তা শুধু মিসাইল আর রকেটের সংঘর্ষ হবে না, হবে শক্তি বনাম শক্তির মহারণ, যেখানে ইসরায়েলের হুমকি মিলিয়ে যাবে ইরানের গর্জনে। ট্রাম্পের পারমাণবিক হুঁশিয়ারি, চীনের সঙ্গে নতুন শীতল যুদ্ধের গন্ধ। আকাশে আবার পারমাণবিক ছায়া ঘনিয়ে আসছে। ওয়াশিংটনের এক ঘোষণায় যেন জাগিয়ে তুলেছে পুরনো দুঃস্বপ্ন। আমরা আবার পারমাণবিক পরীক্ষা শুরু করব, একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই বিশ্ব কাঁপছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের এই মন্তব্য শুধু আমেরিকার পারমাণবিক নীতিতে আলোড়ন তোলেনি, বরং চীনের সঙ্গে এক নতুন সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে। কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন চীন তার পারমাণবিক ক্ষমতাকে চোখ ধাঁধানো গতিতে বাড়াচ্ছে। ওয়াশিংটন বনাম বেইজিং, নতুন উত্তেজনার সূচনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত আলোচনার ঠিক আগে ট্রাম্প বলেন, অন্য দেশগুলো পরীক্ষা করছে, আমরাও করব, সমান ভিত্তিতে। যদিও তিনি পরে দাবি করেন বক্তব্যটি চীনকে লক্ষ্য করে নয়, তবু বেইজিং সেটি আলাদাভাবে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং এক বিপজ্জনক সংকেত, যা বিশ্বব্যাপী পরমাণু ভারসাম্য নষ্ট করতে পারে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক অঙ্কিত পান্ডা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক পরীক্ষা শুরু করে, তবে চীন ও রাশিয়াও একই পথ নেবে।
আর তাতেই ভেঙে পড়বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের পুরো কাঠামো। চীনের জবাব। প্রতিরোধের মঞ্চে দাঁড়িয়ে শি জিনপিং। চীন ইতিমধ্যেই ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে শুরু করেছে, তবে মিসাইল নয়, কৌশল দিয়ে। শি জিনপিং তার সাম্প্রতিক উন্নয়ন পরিকল্পনায় কৌশলগত প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। চীনের সামরিক কুচকাওয়াজে দেখা গেছে পারমাণবিক ট্রয়ী স্থল, সমুদ্র ও আকাশপথে আঘাত হানতে সক্ষম নতুন মিসাইল ও বোমার সমাহার। তাইওয়ানের প্রতিরক্ষা গবেষক লিন পো চৌ নিউ ইয়র্ক টাইমসকে বলেন, চীনের সম্প্রসারণ চলবে, ট্রাম্পের ঘোষণায় এই গতি আরও তীব্র হবে, কমবে না। উপগ্রহ চিত্র বলছে চীনের ঐতিহাসিক লক নূর পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে আবারও নতুন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এটি সম্ভাব্য ভূগর্ভস্থ পরীক্ষার প্রস্তুতি। চীনের শেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1996 সালে। তারপর থেকে তারা সাব ক্রিটিক্যাল টেস্ট অর্থাৎ বিস্ফোরণ ছাড়াই পরীক্ষামূলক কাজ চালিয়ে যাচ্ছে। একই পথেই হেঁটেছে আমেরিকাও, কিন্তু ট্রাম্পের নতুন বক্তব্য সবকিছু বদলে দিতে পারে। যদি ট্রাম্প সত্যিই পরীক্ষার নির্দেশ দেন, তবে নেভাডায় প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের প্রায় 1.5 বছর লাগবে, অথচ চীন বা রাশিয়া চাইলে কয়েক মাসে মাঠে নামতে পারে। বিশ্বে আবার যুদ্ধের গন্ধ। নিউ ইয়র্ক টাইমস সতর্ক করেছে, বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র রোধ ব্যবস্থা এখন মারাত্মক চাপের মুখে। 3 পরাশক্তি আমেরিকা, চীন ও রাশিয়া আর একসঙ্গে বসতে পারছে না। পরমাণু প্রতিযোগিতা এখন এমন এক বিন্দুতে পৌঁছেছে যেখানে এক দেশের ঘোষণাই অন্য দেশের প্রতিশোধে পরিণত হতে পারে। বিশ্লেষক ক্রিস বাকলি লিখেছেন, ট্রাম্পের এই মন্তব্য হয়তো এখনো নীতিতে রূপ নেয়নি, কিন্তু এটি এমন এক ছায়া ফেলেছে যা শীতল যুদ্ধের দিনগুলোকেও আবার জাগিয়ে তুলেছে। বিশ্ব যখন আবার পারমাণবিক ভয়াবহতার কিনারায়, তখন একটাই প্রশ্ন, এই আগুনের খেলায় কে প্রথম শিখা ছুঁয়ে দেখবে? গাজার আঁধার রাত, হঠাৎই আকাশ জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা ছুঁয়ে যায় ইসরায়েলের দিগন্ত। হামাস যেন বজ্রপাতে আঘাত হানে, রকেট বলি ছুঁড়ে দেয় তেল আবিবের আকাশের দিকে। আকাশ কাঁপে, মাটি কাঁপে, আর মানুষের হৃদয় ধকধক করে ওঠে। গাজা থেকে 5টি রকেট নিক্ষেপ, আয়রন ডোম তো থামাতে ব্যর্থ। এ খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় ইসরায়েলের রাস্তায়। আইডিএফের দাবি 4টি রকেট আটকানো গেছে, কিন্তু 5ম রকেট আঘাত হানে খোলা প্রান্তরে। হতাহতের খবর না থাকলেও বার্তা ছিল স্পষ্ট, হামাসের শক্তি এখনো অটুট, ভয়ঙ্কর। এটি একদিনের মধ্যে দ্বিতীয় আক্রমণ। এর আগে উত্তর গাজা থেকে 2টি রকেট ছোড়া হয়েছিল, সেগুলো আয়রন ডোম আটকাতে পারলেও আতঙ্ক থামাতে পারেনি। কারণ এই হামলার পেছনে শুধু বিস্ফোরণ নেই, আছে প্রতিরোধের গর্জন, আছে দখলদারের বিরুদ্ধে অবিচল লড়াই। গাজার তাল আল হাওয়া এলাকায় মাত্র একদিন আগেই আইডিএফের সঙ্গে হামাস ইউনিটগুলোর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষ যেন এই রাতের বাড়িতে ঘি ঢেলে দিল। সারায়া আল কুদস ভিডিও প্রকাশ করেছে। দৃশ্যে দেখা যায় যোদ্ধারা কাছ থেকে মর্টার নিক্ষেপ করছে, আইডিএফের সাঁজোয়া জিপ ধ্বংস করছে। ইসরায়েলি হেলিকপ্টারগুলো আহত সেনাদের সরিয়ে নিতে মরিয়া। দৃশ্যটি যেন কোনো যুদ্ধ সিনেমার সবচেয়ে রুদ্ধশ্বাস দৃশ্য, কিন্তু এটি বাস্তব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আনা শান্তি পরিকল্পনা হামাস সোজাসুজি নাকচ করেছে। গাজার রাস্তায় এই বার্তায় প্রতিধ্বনিত হচ্ছে, আমরা মাথা নোয়াবো না। একদিকে যুক্তরাষ্ট্র শান্তির নামে চাপিয়ে দিতে চায় পরিকল্পনা, অন্যদিকে হামাস জানিয়ে দেয় তাদের প্রতিরোধ চলবে। প্রশ্ন হচ্ছে, কেন বারবার ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে পড়ছে? আয়রন ডোম কি সত্যি অটুট, নাকি গাজার গেরিলা যোদ্ধারা শিখে ফেলেছে কিভাবে ভয়ঙ্কর প্রতিরক্ষা ভেদ করতে হয়? এই হামলা যেন সে প্রশ্নের উত্তর খুঁজে দেয়। রাতের অন্ধকারে রকেটের আগুন শুধু আকাশ ছিঁড়ে যায়নি, কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক মানসিকতাকে। বারবার বলা হচ্ছিল ইসরায়েল নিরাপদ, লোহার গম্বুজ অটুট, অথচ মাত্র 24 ঘন্টায় 2 দপ্পা হামলা দেখিয়ে দিল সত্যিকারের শক্তি গাজায় লুকিয়ে আছে। হামাসের এই বার্তা যেন তাই স্পষ্ট, আমাদের রকেট হয়তো সবসময় লক্ষ্যবস্তুতে আঘাত হানে না, কিন্তু আমাদের অস্তিত্বই ইসরায়েলের জন্য এক অবিরাম দুঃস্বপ্ন। তেল আবিবে আক্রমণের এই রাত তাই শুধু আতঙ্কের নয়, ভয়ঙ্কর এক প্রতিশোধের গল্প। ইসরায়েল যতই আধুনিক প্রযুক্তি সাজিয়ে রাখুক, গাজার বুকে প্রতিরোধের আগুন নিচ্ছে না, বরং প্রতিটি সংঘর্ষ, প্রতিটি বিস্ফোরণ, প্রতিটি রকেট ইঙ্গিত দিচ্ছে নতুন ভোরের, যেখানে ইসরায়েলের আকাশও নিরাপদ নয়।
শেষমেশ এই আক্রমণ শুধু সামরিক সংঘর্ষ নয়, এটি এক ঘোষণাপত্র। হামাস জানিয়ে দিল শক্তি এখনো তাদের হাতে, প্রতিরোধ এখনো তাদের রক্তে। আর ইসরায়েলের জন্য বার্তা একটাই, রাত যতই দীর্ঘ হোক, প্রতিরোধের সকাল এসে যাবে। ইরানের পারমাণবিক অঞ্চলে ভূমিকম্প। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে রাতের বেলা রিখটার স্কেলে 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কম্পন অনুভূত হয়েছে তেহরান, কোমে এবং আশেপাশের বেশ কিছু অঞ্চলে। ভূমিকম্পের কেন্দ্রে অবস্থিত ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা হিসেবে পরিচিত। এর আশেপাশে আগে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর সামরিক স্থাপনাও ছিল। এই ভূমিকম্পের পর দেশ জুড়ে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। ফোর্দো কেন্দ্রের অবস্থান এই ভূমিকম্পকে কেবল ভূমিকম্পের হিসেবেই দেখা হয় না, এটি যেন প্রশ্ন তোলে, ইরান কি পারমাণবিক পরীক্ষা করছে? যদিও ভূমিকম্পের মাত্রা তুলনামূলকভাবে কম এবং এটি প্রাকৃতিক কম্পন হিসেবে জানানো হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক দৃষ্টিতে দেখছেন। কোনো প্রমাণ নেই যে ইরান পারমাণবিক পরীক্ষা করেছে। আফটারশকের আশঙ্কায় সতর্কতা। ভূমিকম্পটি মাটির 10 কিলোমিটার গভীরে ঘটে। তেহরান প্রদেশের দামাবান্দ, আফসার্ড, কিলান, ভারাবিন এবং ফাশামে কম্পন অনুভূত হয়েছে। মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে, অনেকেই ঘরে ফিরতে ভয় পান। প্রথমে কিছু বেসরকারি চ্যানেল ভুল করে কেন্দ্রস্থল তেহরানের ফাশাম হিসেবে জানায়, পরে তা সংশোধন করে ইস্পাহান প্রদেশের জাফারেহ বলে জানানো হয়। ফোর্দো কেন্দ্রের নিকটে ভূমিকম্প হওয়া মানে কি ইরান পারমাণবিক পরীক্ষা করেছে? বিশ্লেষকরা বলছেন এটি প্রাকৃতিক ভূমিকম্প এবং পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে এর সরাসরি কোনো প্রমাণ নেই। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নজর রাখছে, কারণ ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ইরানের পারমাণবিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। ভূমিকম্পের কম্পন এখানে কিছু প্রযুক্তিগত ঝুঁকি সৃষ্টি করতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো পরীক্ষা বা শক্তিশালী আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এর আগে গত জুনে ইসরায়েলের সঙ্গে পাল্টা হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, সেমনান শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সেমনান শহর, যা রাজধানী তেহরান থেকে প্রায় 145 মাইল পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি সংঘটিত হয়, যা ভূমিকম্পটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভূমিকম্প ঘিরে নানা গুজব ছড়ায়। এক ইরানি ব্লগার তার টেলিগ্রাম চ্যানেলে সে সময় দাবি করেন, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC হয়তো কোনো পরীক্ষা চালাচ্ছিল, যার ফলে ভূকম্পন হয়েছে। তবে এই দাবি এখনও পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি। তবে ইরানের প্রধান গণমাধ্যমগুলো ভূমিকম্পের খবর দিলেও পরীক্ষা নিয়ে কিছু জানায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম কেউ 5.2 মাত্রা, কেউ বা 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে বলে উল্লেখ করে। সে সময়ে প্রশ্ন উঠেছিল, সত্যিই কি ইরান ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা? ইয়ম কিপ্পুরের প্রার্থনা ভেদ করে হঠাৎ গর্জে ওঠে সাইরেন। আকাশ কাঁপিয়ে ওঠে রকেট বিস্ফোরণ। ইহুদিদের বছরের সবচেয়ে পবিত্র এই দিনে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশদোদের রকেট হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের বার্তা, প্রতিশোধের আগুন। হামাস জানিয়েছে, ইসরায়েল বারবার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তারই জবাব হিসেবে ইয়ম কিপ্পুরের রকেট হামলা চালানো হয়েছে। উত্তর গাজা থেকে আশদোদের দিকে 5টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নিশ্চিত করেছে, এর মধ্যে 4টি প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম হয়, তবে একটি রকেট খোলা জায়গায় গিয়ে পড়ে। কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, কিন্তু এর মধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছে হামাস, ইসরায়েলের নিরাপত্তার ঢাল ভেদ করেই তারা আঘাত হানতে সক্ষম। রকেট হামলার সময় আশদোদ শহরে ইয়ম কিপ্পুরের প্রার্থনা চলছিল। হঠাৎই সাইরেন বাজতে শুরু করে। মানুষ প্রার্থনা ছেড়ে দৌড়ে আশ্রয় নেয় নিরাপদ ঘরে। মুহূর্তে আতঙ্কে ভরে যায় গোটা শহর। বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয় আকাশ জুড়ে। দিনের আগের দিকে গাজা সীমান্তবর্তী এলাকায় আরও 2টি রকেট হামলার চেষ্টা হয়। স্থানীয় সময় দুপুর 2টার দিকে সাইরেন বাজে, আর ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উভয় রকেট আটকায়।
রকেট হামলার একই দিনে আরেকটি নাটকীয় ঘটনা ঘটে সমুদ্রে। গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা একটি আন্তর্জাতিক ফ্লোটিলাকে আটকায় ইসরায়েলি নৌবাহিনী। এই ফ্লোটিলায় ছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ সহ আরও অনেকে। ইসরায়েলি কর্মকর্তারা তাদের আটক করে দাবি করেন ফ্লোটিলা আসলে হামাসের সমর্থনে সংগঠিত, তবে আয়োজকেরা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফ্লোটিলার এক সদস্য সুইডিশ নাগরিক গুনবে একটি ভিডিও বার্তায় বলেছেন, আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। আমাদের মিশন ছিল সম্পূর্ণ অহিংস ও আন্তর্জাতিক আইন অনুযায়ী। দয়া করে আমার সরকারকে বলুন যেন আমাদের অবিলম্বে মুক্তি দাবি করে। অন্যদিকে ইসরায়েলি নৌবাহিনী ঘোষণা দিয়েছে, আপনারা অবরুদ্ধ এলাকায় প্রবেশ করছেন। গাজায় সহায়তা পৌঁছাতে চাইলে নির্ধারিত চ্যানেলের মাধ্যমে আশদোদ বন্দরে নিয়ে আসুন। সেখানেই নিরাপত্তা পরীক্ষা শেষে তা গাজায় পাঠানো হবে। প্রতিরোধের বার্তা। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের এই হামলা হয়তো প্রাণহানি ঘটায়নি, কিন্তু এটি মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েলকে নাড়িয়ে দিয়েছে। সবচেয়ে পবিত্র দিনে রকেট আঘাত দেখিয়েছে প্রতিরোধকারীরা কেবল অস্ত্রেই নয়, কৌশলেও সমান শক্তিশালী। ইয়ম কিপ্পুরের এই রাত হয়তো ইতিহাসে থেকে যাবে প্রতিরোধ ও প্রতিক্রিয়ার প্রতীক হয়ে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, অক্টোবর ৭ এর হামলার প্রতিশোধ হিসেবে ইতিমধ্যে ২৫,০০০-এর বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছে। বাকিরা সামরিকভাবে ঘেরাও হয়ে আছে এবং আমার নির্দেশের অপেক্ষায় আছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি আরও লেখেন, আমরা জানি তোমরা কারা এবং কোথায় আছো, তোমাদের শিকার করে হত্যা করা হবে। একই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নিরপরাধ ফিলিস্তিনিদের অনুরোধ করছি এই বিপজ্জনক অঞ্চল ছেড়ে গাজার নিরাপদ অংশে চলে যেতে। একই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নিরপরাধ ফিলিস্তিনিদের অনুরোধ করছি এই বিপজ্জনক অঞ্চল ছেড়ে গাজার নিরাপদ অংশে চলে যেতে। রাশিয়ার হাত ধরছে ইরান, আকাশযুদ্ধে ফিরে আসছে তেহরানের শক্তি। অবশেষে তেহরান পাল্টা চাল দিয়েছে। যে দেশ একসময় ইসরায়েলি আকাশ অভিযানের সামনে অসহায় হয়ে পড়েছিল, আজ সেই দেশ আকাশে ফের গর্জে ওঠার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরমাণু কর্মসূচি ধাক্কা খেলেও এখন ইরান ঝুঁকছে নতুন প্রতিরক্ষার দিকে, আকাশ শক্তির পুনর্জাগরণে। এবার ইরানের হাতে উঠছে রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধবিমান সু-35। এই যুদ্ধবিমানকে অনেকে বলে আকাশের শিকারি বাজ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া আর কোনো দেশের সঙ্গে এত বড় সামরিক চুক্তি করেনি, কিন্তু ইরান করেছে। ফাঁস হওয়া এক গোপন নথি বলছে, তেহরান $৬৫০ কোটি বিশাল চুক্তি করেছে মস্কোর সঙ্গে। চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে দেবে ৪৮টি সুপার সু-35 মাল্টি রোল ফাইটার জেট। আর এই খবরেই কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির ভারসাম্য। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা ও তাদের সহযোগী সংস্থা KAI থেকে ফাঁস হওয়া নথিগুলো প্রকাশ করেছে ইউক্রেনীয় হ্যাকাররা। সেসব অনুযায়ী বিমানগুলো ইরানের ইস্পাহান প্রদেশের শাহিদ বাবাই বিমান ঘাঁটিতে সংযোজনের প্রস্তুতি চলছে। বিশ্লেষকরা বলছেন, এই জেটগুলো যুক্ত হলে ইরানের বিমান বাহিনী বদলে যাবে পুরোপুরি। ইরান এতদিন রাশিয়ার পুরনো MiG-29 এবং আমেরিকান আমলের F-14 বিমান দিয়ে আকাশ পাহারা দিত, কিন্তু গত জুনে যখন ইসরায়েল অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে তেহরান থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে বোমা বর্ষণ করে, তখন ইরান প্রতিরোধে পাঠাতে পারে কেবল একটি পুরনো MiG-29। ফল, দুইটি F-14 ওড়ার আগেই ধ্বংস। এই ঘটনার পরে তেহরান বুঝেছিল শুধু মিসাইল বা ড্রোনে হবে না, চাই আধুনিক আকাশ প্রতিরক্ষা। তাই এবার রাশিয়ার দিকে হাত বাড়িয়েছে ইরান। কেন এত সমালোচনায় সু-35? এই যুদ্ধবিমান রাডারে প্রায় অদৃশ্য, আছে উন্নত ইনফ্রারেড সেন্সর ও অতি দ্রুত গতির মিসাইল সিস্টেম। এটি একসঙ্গে 12টি পর্যন্ত আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আক্রমণ ও প্রতিরক্ষা দুই দিকেই সক্ষম। রাশিয়ার ভাষায় একটি বিমানই একটি স্কোয়াড্রন। বিশ্লেষকরা বলছেন, এই বিমানগুলো ইরানের হাতে আসলে ইসরায়েলি F-15 ও F-16 যুদ্ধ বিমানগুলো আর আগের মতো আধিপত্য বিস্তার করতে পারবে না, কারণ প্রযুক্তি ও গতির দিক থেকে সু-35 এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফাইটার জেট। তবে এক প্রশ্ন থেকেই যায়, রাশিয়া আদৌ ৪৮টি বিমান সময় মতো তৈরি করতে পারবে কিনা? কারণ নিষেধাজ্ঞা ও উপাদান সংকটে এখন রুশ প্রতিরক্ষা শিল্প ধীর গতিতে চলছে। সাধারণত তারা প্রতি ২ মাসে একটি করে বিমান তৈরি করতে পারে। তবুও তেহরান নির্ভর করছে মস্কোর উপর, কারণ এই মুহূর্তে ইরান জানে যুদ্ধের ময়দানে টিকে থাকতে চাইলে আকাশের শক্তি দেখাতে হবে। ইরানের নেতারা মনে করছেন সু-35 পেলে তাদের আকাশ প্রতিরক্ষা এমন উচ্চতায় পৌঁছাবে যা আগে কখনো হয়নি। তখন শুধু পরমাণু নয়, আকাশও হবে তেহরানের ঢাল।
একসময় পরমাণু কর্মসূচিতে ধাক্কা খাওয়া দেশটি এখন বলছে, আমরা থামিনি, কেবল দিক বদলেছি। তেহরানের চোখ এখন আকাশে, আর সেই আকাশে শিগগিরই উড়বে রাশিয়ার শিকারি বাজ Su-35, যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র। চীনের ছায়ায় ইরানের নীরব পুনর্জাগরণ। ক্ষেপণাস্ত্রের শক্তিতে উঁচুতে উঠছে তেহরান। ইসরায়েলের বিধ্বংসী হামলার মাত্র 4.5 মাস পর মধ্যপ্রাচ্যের মাটিতে নীরবে কিছু গড়ে উঠছে। আগুনে পুড়ে যাওয়া কারখানার ছায়ের নিচে আবার শ্বাস নিচ্ছে এক প্রাচীন শক্তি, ইরান। চোখে ধুলো ছুঁড়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে দেশটি এখন গোপনে পুনর্গঠন করছে তার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার। সিএনএনের নতুন প্রতিবেদন বলছে, নতুন নিষেধাজ্ঞার মাঝেও তেহরান এখন চীন থেকে মূল রকেট জ্বালানি উপাদান সোডিয়াম পারক্লোরেট আমদানি বাড়িয়েছে। এই রাসায়নিকই কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির হৃদয়। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের লক্ষ্য পরিষ্কার, মাসে অন্তত 500টি ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষমতা পুনরুদ্ধার। একসময় বন্দর আব্বাসের গুদামে একই উপাদানের বিস্ফোরণে প্রাণ হারিয়েছিল 70 জনেরও বেশি মানুষ। সেই দগ্ধ স্মৃতিও থামাতে পারেনি তেহরানের আগুন, কারণ তাদের কাছে এই অস্ত্র শুধু শক্তি নয়, বেঁচে থাকার প্রতীক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস আগে দাবি করেছিলেন, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করেছি, কিন্তু বাস্তবে দৃশ্যপট বলছে অন্য কথা। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে আবার চলছে নির্মাণ, নতুন চালান আসছে সমুদ্রপথে, আর সেই সব মালবাহী জাহাজের অনেকগুলোই এসেছে চীন থেকে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই ইরান অন্তত 2000 টন সোডিয়াম পারক্লোরেট পেয়েছে। বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলছেন, এই পরিমাণ জ্বালানি 500 ক্ষেপণাস্ত্র তৈরির জন্য যথেষ্ট। অর্থাৎ ইরান হয়তো আগের আগুন ফিরে পাচ্ছে, আরও ধারালো, আরও নিখুঁত রূপে। চীনের ভূমিকা এখানে স্পষ্ট। যুদ্ধের আগে থেকেই বেইজিং ইরানের শিল্প সরবরাহের নীরব রসদদাতা, আর এখন যখন পশ্চিমা নিষেধাজ্ঞা আবার সক্রিয়, তখনও চীনা কোম্পানিগুলো আইনগত ফাঁকফোকর ব্যবহার করে চালান পাঠিয়ে যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষকরা সতর্ক করছেন, চীন হয়তো মধ্যপ্রাচ্যের নতুন ভারসাম্য বদলে দিতে চাইছে, আর ইরান তার প্রধান কৌশলগত অংশীদার হয়ে উঠছে। ইসরায়েলের গোয়েন্দা মহল বলছে, যুদ্ধের আগে যেখানে ইরানের হাতে ছিল প্রায় 2700টি ক্ষেপণাস্ত্র, এখন তার অর্ধেক পুনর্গঠিত হয়েছে। লক্ষ্য, ভবিষ্যতের যে কোনো সংঘর্ষে আকাশচুম্বী প্রতিশোধের সক্ষমতা। এই সময়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় অস্বাভাবিক গতিবিধি ধরা পড়েছে। সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন, তেহরান আমাদের পরিদর্শনে সহযোগিতা করছে না, তবে এখন পর্যন্ত নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রমাণ মেলেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি চালায় তবে মার্কিন হামলা হবে অনিবার্য। কিন্তু তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জবাব দিয়েছেন গর্জে, তারা ভয় দেখায়, আমরা তৈরি করি। এই লড়াই কেবল অস্ত্রের নয়, এটি অস্তিত্বের। ধ্বংসের পর ধ্বংস থেকে ইরান আবার উঠছে, চীন, রাশিয়ার মতো বন্ধু আছে পাশে। একসময় ধুলো উড়েছিল ইসরায়েলি বোমায়, সেই ধুলোর ভেতরেই এখন জন্ম নিচ্ছে নতুন ক্ষেপণাস্ত্র, নতুন প্রতিরোধ, নতুন বার্তা। তেহরান কখনো শেষ হয় না।